একটা গ্রামে অনু নামের এক বামুন মেয়ে থাকত, যার বয়স 20 বছর ছিল, কিন্তু উচ্চতায় ও ছোট ছিল। একদিন অনু আর ওর 3 বান্ধবী কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। শোন না কি বলছি, আজ আমরা সবাই কুয়োতে সাঁতার কাটতে যাবি? হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। চলো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে অনু, তুই কোথায় চললি? তুই সাঁতার কাটতে পারবি? তুই তো নিজের ছোট ছোট পা দিয়ে সাঁতারও কাটতে পারবি না। হ্যাঁ, যদি জলে ডুবেও যাস তাহলে অযথা আমাদের নাম খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো হবে তুই বাড়ি যা আর বালতিতে সাঁতার কাট। কি বাজে কথা বলছিস? মেয়েরা আবার হাসতে শুরু করলো, আর অনু ওখান থেকে মন খারাপ করে বাড়ি চলে গেল। রাতের সময় অনু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ও কুয়োর কাছে এসে পৌঁছলো। কুয়োর জল অনেক গভীর আর শান্ত ছিল। অনু ভয় পেয়ে পেয়ে কুয়োতে নামলো আর সাঁতার কাটতে লাগলো, কিন্তু ওর সাঁতার কাটতে কষ্ট হলো আর ওজন বেশির জন্য ডুবতে লাগলো। ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছে, কেউ আছে, বাঁচাও আমাকে। কিন্তু ওখানে ওর আওয়াজ শোনার মতো কেউই ছিল না। আস্তে আস্তে ওর আওয়াজ বন্ধ হতে লাগলো আর অনু কুয়োর জলে ডুবে মরে গেল। অনুর মরে যাওয়ার পর মেঘের গর্জন শুরু হয়ে গেল, আর হঠাৎ কুয়োর মধ্যে জোরে জোরে বাজ পড়তে লাগলো। ওই বাজের কারণে কুয়োর জল ফুটতে ফুটতে ওপরে চলে এলো। জল পুরোভাবে ওপরে এসে থেমে গেল, আর জল থেকে অনুর মৃতদেহ বাইরে এলো। যখনই ওর মৃতদেহ উপরে এলো, ওর ওপরে বাজ পড়ল আর ওর পুরো শরীর জলের ওপরে পড়তে লাগলো। শরীর পুরো পুড়ে যাওয়ার পরে জলের ওপর দাঁড়িয়ে চলতে চলতে কুয়ো থেকে বাইরে চলে এলো। ও নিজের চোখ খুলল তো সেটা পুরোভাবে লাল হয়ে গেছিল। অনুর শরীর একটা বামুন ডাইনিতে বদলে গেছিল। এবার ওদের সবাইকে দেখাচ্ছি যে আমি সাঁতার কাটতে পারি কি না। আর এই বলে এই ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওই বামুন ডাইনি হাওয়ায় উড়ে গ্রামে চলে এলো আর এক একটা করে ওই 3টে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নিজের সাথে কুয়োর কাছে নিয়ে চলে এলো। ডাইনি ওকে মাটিতে শুই করিয়ে নিজে কুয়োতে ঝাঁপ দিয়ে দিল, আর কিছুক্ষণ পর 3টে মেয়ের জ্ঞান ফিরে যায় আর নিজের চারিদিকে দেখতে লাগলো। রেখা, লীলা, তোমরা দুজন, আমরা আমরা এখানে কি করে এলাম? আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। চলো এখান থেকে, চলো। তোমরা নিজের থেকে আসোনি, তোমাদের আনা হয়েছে। 1 মিনিট, এই আওয়াজটা তো কুয়ো থেকে আসছে। 3জন কুয়োতে ঝুঁকে দেখলো, তখন ভেতরে অনু খুবই সহজে সাঁতার কাটছিল। অনু, তুই এত রাতে কুয়োতে কি করছিস? আর এক্ষুনি ওই আওয়াজটা কার ছিল? ওই সব ছাড়, ভেতরে আয়, সাঁতার কাটি। আমার এটা ঠিক লাগছে না, চলো বাড়ি যাই। 3টে মেয়ে যেতে লাগলো
ততক্ষণে কুয়ো থেকে আওয়াজ এলো, দাঁড়াও, নাহলে সবাই মারা পড়বে। ওরা তিনজন ওখানেই থেমে গেল। কুয়োর জল আবার উপরে আসতে লাগলো। এইবারে ওই বামন ডাইনি জলের উপর দাঁড়িয়েছিল। আমি বলছি ভেতরে এসো। ডাইনিকে দেখে তিনজন খুব ভয় পেয়ে গেল। মেয়েগুলো বুঝতে পারেনি যে এই সব আসলে কি হচ্ছে। মেয়েদের মাথায় কিছুই ঢুকছিল না যে এখন ওরা কি করবে। কিন্তু শেষমেশ সাহস করে ওরা জলে নামলো আর সাঁতার কাটতে লাগলো। তোমরা সবাই আমাকে নিয়ে মজা করেছিলে, তাই না? এবার তোমরা এর জন্য শাস্তি পাবে। তোমরা এই কুয়োতেই চিরকালের জন্য দফন হয়ে যাবে। এইটুকু বলে ও জোরে চিৎকার করতে লাগলো। ওর চিৎকার শুনে তিনটে মেয়ে ভয় পেতে লাগলো। আর হঠাৎ করে ডাইনির ওপরে বাজ পড়ল। বাজ পড়া মাত্রই জল পড়তে শুরু হয়ে গেল। জলের গরম মেয়েদের অনুভব হতে লাগলো। ওরা জলের বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি সাঁতার কাটতে লাগলো। কিন্তু জল খুব গরম হয়ে গেছিল, সেই জন্য ওদের সাঁতার কাটতে কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে ওদের শরীর লাল হয়ে যেতে লাগলো আর মাংসপেশি পড়তে শুরু হলো। তিনজন সাহায্যের জন্য ডাক দিতে লাগলো, চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, কেউ আছে, বাঁচাও, কেউ আছে। ডাইনি জোরে জোরে হাসছিল। কিছুক্ষণ পর তিনজনের শরীর আগুনে পুড়তে লাগলো। মেয়েরা পুড়ে যাওয়ার কারণে জোরে জোরে চিৎকার করছিল। ডাইনির এই সব কিছু দেখে খুবই আনন্দ হচ্ছিল। সব শেষে মেয়েগুলোর শরীর একেবারে পুড়ে জলে ভাসতে লাগলো। জল আবার নিচে যেতে লাগলো। জল নিচে নামা মাত্রই ওই ডাইনি তিনটে মেয়ের দেহ তুলল আর জলের নিচে উধাও হয়ে গেল। অনেক বছর আগেকার কথা। একটা গ্রামের কাছে অনেক বড় একটা পুকুর ছিল। গোটা দিন ওই পুকুরের কাছে অনেক লোকেরা ঘুরতে আর সাঁতার কাটতে আসতো। রাতের সময়ও ওই পুকুরের কাছে লোকেদের আসা যাওয়াটা সবসময় লেগে থাকতো। এইভাবেই পূর্ণিমার এক রাতে চাঁদের আলো পুকুরের জলে চমকাচ্ছিল। তখন পুকুরের কাছে অনেক লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে তনু আর মণি পুকুরের ধারে গল্প করতে করতে ঘুরে যাচ্ছিল। কথা বলতে বলতে তনুর পা পিছলে যায়। তনু পুকুরে পড়ে যায়। ও সাঁতার কাটতে জানতো না। মণি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, ওকে কেউ, শোনো, ওকে কেউ বাঁচাও, সাঁতার কাটতে জানে না। তনু আর মনির আওয়াজ শুনে ওখানের সব লোকেরা পুকুরের কাছে এসে জমা হয়ে যায়। কিন্তু রাতের সময় হওয়ার কারণে সবাই জলে নামতে ভয় পাচ্ছিল। তনু ডুবতে লেগেছিল। সবাই শুধু দেখেই যাচ্ছিল। তনু জল থেকে রেগে বলতে লাগলো, আজকে আমাকে বাঁচানোর জন্য কেউ এলে না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, মরে যাওয়ার পর যার যার ছায়া এই পুকুরের জলে পড়বে তাদের সবাইকে এই জলে প্রাণ হারাতে হবে। তনু জোরে জোরে চিৎকার করতে শুরু করলো আর ওর আশেপাশে জলের একটা ঘূর্ণিঝড় তৈরি হতে লাগলো। সবাই ভয় পেয়ে পেছনে সরতে লাগলো। ওই জলের গতি তনুকে ভেতরে টেনে নিল আর জল শান্ত হয়ে গেল। সবাই কি হয়েছে এটা জানার জন্য আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তক্ষুনি পুকুর থেকে চিৎকারের আওয়াজ এলো, মনে রেখো, ছায়া। সবাই ভয় পেয়ে
গ্রামে পালিয়ে যায়। আর সেই রাত থেকে পুকুরের কাছে লোকেরা আসা যাওয়া বন্ধ করে দিল। তারপর পুকুরের সব শোভা হারিয়ে গেল, আর ওটা একটা ভুতুড়ে জায়গা হয়ে গেল। ওই পুকুরের কিছু দূরে গ্রামে যাওয়ার একটা কাঁচা রাস্তা ছিল। সবাই ওখান থেকেও যাতায়াত করতে ভয় পেতে লাগলো। এক রাতে মহেশ আর আবির বাইক থেকে গ্রামের দিকে যাচ্ছিল। মহেশ বাইক চালাচ্ছিল, কিন্তু যেতে যেতে ও পুকুরের রাস্তায় এসে থেমে যায়। ও যে জায়গাটায় থামলো ওখান থেকে দুটো রাস্তা গ্রামের দিকে চলে যায়। আরে ভাই, থেমে গেলি কেন? চল পুকুরের রাস্তা দিয়ে। আরে ভাই, মরতে চাস নাকি? তুই জানিস না পুকুরে কি হয়েছিল? আরে কত মাস পেরিয়ে গেছে ওসব হয়ে, কিছু হয়নি এখনো অবধি গ্রামে। আর এমনি তো এটা শর্টকাট, আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে ভাই। আরে যদি কিছু হয়ে যায় তখন? আরে কিছু হবে না আমাদের, তুই চল, ভয় পাস না, চল চল তাড়াতাড়ি চল। মহেশের ইচ্ছে না থাকা সত্ত্বেও পুকুরের রাস্তা দিয়ে ওই বাইকটা ঘোরালো। মহেশ আর আবির দুজনেই পুকুরের রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিল। যখনই পুকুর দেখতে পাওয়া গেল, মহেশ বারবার পুকুরের দিকে দেখে যাচ্ছিল, আর এই কারণে বাইক ঠিক করে চলছিল না। আবিরের ধ্যান মহেশের দিকে গেল। আরে কি করছিস? সামনে দেখে চালাবি তো। মহেশের জ্ঞান ফিরে যায় আর সোজা দেখতে লাগলো। সেই সময় পুকুরের কাছের জঙ্গল থেকে কিছু আওয়াজ শোনা গেল। দুজনে পুকুরের দিকে দেখল। পুকুরের ওপরে ওরা এক ডাইনির ছায়া দেখতে পেল। দুজনে খুব ভয় পেয়ে গেল। মহেশও খুব ভয় পেয়ে যায় আর বাইক তাড়াতাড়ি চালাতে শুরু করলো। আর ও বারবার ওই ছায়াটার দিকে দেখে যাচ্ছিল। গতি আর মহেশের অন্যমনস্ক হওয়ার কারণে বাইকের সন্তুলন খারাপ হয়ে যায় আর ওরা পড়ে যায়, আর পুকুরে পড়তে পড়তে বেঁচে যায়। দুজনেই পুকুরের ধারে এসে থেমে যায়, আর ওদের ছায়া জলের ওপর পড়ে যায়। পুকুরে নড়চড় শুরু হয়ে গেল। দুজনে পুকুরে দেখলো, তখন ওরা নিজেদের ছায়ার সাথে সাথে একটা ডাইনির ছায়াও দেখতে পাচ্ছিল। দুজনে ভয় পেয়ে পালানোর জন্য উঠে দাঁড়ায়, কিন্তু ওদের ছায়া ওখানেই পুকুরে জমে গেছিল। দুজনেই প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগলো। পুকুর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো আর জলের ঘূর্ণি তৈরি হতে লাগলো। দুজনে দৌড়তে দৌড়তে থেমে যায় আর পেছনে মুড়ে দেখতে লাগে। একটা ডাইনির ছায়া জলের ঘূর্ণিতে দাঁড়িয়ে দুটো হাতে করে আবির আর মহেশের ছায়া ধরে রেখেছিল। ওই ছায়া জোরে জোরে হেসে যাচ্ছিল। ও যখনই হাতে ধরল ওটা, দুটো ছায়া জলে ফেলে দিল। আর ঠিক সেই সময় আবির আর মহেশ হাওয়ায় উড়ে আর নিচে জলে এসে পড়ে যায়। দুজনে চিৎকার করতে লাগলো। আমি বলেছিলাম না, যদি কারো ছায়া এই জলে পড়ে তাহলে তাকে নিজের প্রাণ দিতে হবে। এবার তোমরা দুজন তৈরি হয়ে যাও নিজেদের প্রাণ দেওয়ার জন্য। আবির ভয় পেয়ে সাহস জুটিয়ে বলল, আমরা ভালো করে সাঁতার কাটতে জানি, তুমি আমাদেরকে ডুবাতে পারবে না, বুঝলে? তোমাকে কে বলেছে যে তোমাদের পুরো শরীর জলে ডুববে? মানে? ডাইনি চিৎকার করে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। ডাইনি ছায়াগুলোকে আবার হাওয়ায় তুললো আর ওদের শরীর থেকে মাথা উবড়ে দিয়ে জলে ফেলে দিল। তার সাথেই আবির আর মহেশের মাথাটাও জলে এসে পড়ে যায়। মাথার পরে ও দুটো হাত আর দুটো পা উবড়ে দিয়ে জলে ফেলে দেয়। পুকুরের জল ওদের রক্তে লাল হয়ে গেছিল। দুজনের শরীরের টুকরো ওই রক্তের জলে ভাসতে লাগলো।
আস্তে আস্তে চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, আর ওই ডাইনির ছায়া জলের সব রক্ত আর শরীরের টুকরো নিজের দিকে টানতে লাগলো। ঘূর্ণিঝড় শান্ত হওয়ার পরে ডাইনির ছায়া হাসতে হাসতে পুকুরের জলে উধাও হয়ে গেল, আর জল আগের মতো পরিষ্কার আর শান্ত হয়ে গেল। পুকুরের কিছুটা দূরে ওদের বাইকটা পড়ে রয়েছিল, যার উপরে একটা কাক একদম চুপচাপ বসেছিল। গোটা পরিবেশ শান্ত ছিল। হঠাৎ করে পুকুর থেকে ডাইনির ছায়ার দুটো হাত বেরোলো আর ওই বাইকটাকে হাওয়ায় তুলে নিল আর গ্রামের দিকে ছুঁড়ে দিল। তারপরে হাত দুটো আবার জলে উধাও হয়ে গেল। ওই হাতগুলোর কারণে ওই কাকটা ভয় পেয়ে যায় আর উড়তে উড়তে জোরে জোরে কা কা করতে লাগলো। উড়তে উড়তে কাকটা পুকুরের ওপর দিয়ে গেল, আর ওর ছায়া ওই পুকুরে বন্দি হয়ে গেল। পুকুরে আবার নড়চড় শুরু হয়ে গেল, আর আস্তে আস্তে ডাইনির হাসার আওয়াজ আসতে হয়ে গেল। একদিন এক ফরেস্ট অফিসার অমরনাথ আর দীপ তিনজনে ফরেস্ট অফিসে বসেছিল। অমরনাথ আর দীপ, তোমরা দুজন এই এলাকার সবথেকে বেস্ট শিকারী। আমি তোমাদের রেকর্ড চেক করেছি, আর সেই জন্যই তোমাদের এখানে ডেকে আনা হয়েছে। তোমাদের সাহায্য চাই আমাদের। এই জঙ্গলে নেগড়েদের বড্ড উপদ্রব বেড়েছে, আর ওদের কোনো সাধারণ নেগড়ে বলে মনে হয় না, একটু অদ্ভুত প্রকৃতির। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। কাল সকালের মধ্যে সমস্ত নেকড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনিও তো করতে পারেন, আমাদের কি প্রয়োজন? আরে তোমরা বুঝতে পারছো না, আমরা হলাম সরকারি লোক, আর সেই জন্য আমাদের এই জঙ্গলের কোনো পশু হত্যা করার অধিকার নেই। ঠিক আছে, কিন্তু এর টাকা? কাজ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। হঠাৎই দীপের চোখ অফিসারের বাঁ হাতের ওপর পড়ল। সেখানে সে দেখতে পেল কোনো পশুর থাবার আঁচড়ের চিহ্ন। এইভাবে কে আঁচড়েছে আপনাকে? কোন জঙ্গলি প্রাণীর সামনে পড়ে গেছিলেন আপনি? আরে না না, এটা তো ওই শুধু প্র্যাকটিস করার সময় লোহার তারে কেটে গিয়েছিল, সেটারই দাগ থেকে গিয়েছে। অফিসারের উত্তর শুনে দীপ খুব একটা বিশ্বাস করল না, কারণ ওই আঁচড়ের চিহ্নটা জঙ্গলি পশুর বলেই মনে হচ্ছিল। কথা শেষ হবার পরেই অমরনাথ আর দীপ সেখান থেকে চলে গেল। সেই রাতেই অমরনাথ আর দীপ শিকার করবার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। তারা দুজনেই গাড়ি করে ঘন জঙ্গলের অভিমুখে রওনা হলো। অমরনাথ গাড়ি চালাচ্ছিল আর দীপ তার পাশে বসেছিল। আরে এত কিসের তাড়াহুড়ো বলতো? আমরা কি শিকার করতে সকালে যেতে পারতাম না? না, সকালে শিকার করে কোনো আনন্দই নেই। আরে এতে আনন্দের কি আছে? আর এমনিতেই রাতে কত বিপদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা যে এই জঙ্গল আর এখানে থাকা পশুরা আমাদের জন্য নতুন। কোনো বিপদের আশঙ্কা নেই। রাতের বেলায় সব বন্য পশুরা ঘুমিয়ে পড়ে, আর তখনই ওদের শিকার করা সহজ হয়। আর সকালবেলায় ওই সমস্ত পশুরাই সজাগ থাকে, আর সেই জন্যই আমাদের তখন বিপদের আশঙ্কা থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু যদি কোনো পশু এই সময় জেগে থাকে তাহলে? তাহলে আবার কি? তাকেও সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। তুই তো দেখছি কথায় কথায় ভয় পেয়ে যাচ্ছিস। চুপ কর, কিচ্ছু হবে না। দীপ খুব ভয় পেয়েছিল। অমরনাথ জঙ্গলের একেবারে মাঝখানে গিয়ে তার গাড়ি থামালো, আর দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জঙ্গল খুব ঘন আর গভীর ছিল, সেজন্য চাঁদের আলো তাদের কাছে খুব একটা পৌঁছচ্ছিল না। অমরনাথ গাড়ি থেকে দুটো বন্দুক বার করল আর একটি দীপের হাতে ধরিয়ে দিল আর বলল, এই নে বন্দুক, এতে গুলি ভরা আছে। যদি কোনো নেকড়ে দেখিস
তাহলে সোজা গুলি করে দিবি। সকালের মধ্যে কাজ শেষ করতে হবে। আর হ্যাঁ, এবার তুই ভয় পাওয়া বন্ধ কর। আমি তো আছি তোর সঙ্গে। চল এখন। অমরনাথ আর দীপ জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। হঠাৎই তারা একটা নেকড়ের চিৎকারের আওয়াজ কানে শুনতে পেল। দীপ সেই আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু অমরনাথ সেই ডাকের আওয়াজ শুনেই খুব খুশি হলো। মনে হচ্ছে আমরা এসে গেছি। চল গিয়ে নেকড়েদের শিকার করি। অমরনাথ দৌড়ে সামনে এগিয়ে গেল। দীপও তার পেছনে পেছনে দৌড়তে লাগলো, কিন্তু অমরনাথ অত্যন্ত জোরে দৌড়ে অনেকটা এগিয়ে গেল। অমরনাথ, আরে ভাই আমার জন্য দাঁড়া। অমরনাথ! দীপ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে অমরনাথকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে ওখানে দাঁড়িয়েই অমরনাথকে ডাকতে লাগলো। অমরনাথ! অমরনাথ! ভাই কোথায় তুই? অমরনাথ! অনেক দূর থেকে অমরনাথের সাড়া সে পেল। আরে আমি এখানে আছি, তাড়াতাড়ি এগিয়ে চলে আয়। দীপ ভয় পেয়ে এক পা করে সামনের দিকে ক্রমশ এগোতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎই তার সামনে একটা নেকড়ে এসে হাজির হলো। সেই নেকড়েকে দেখে দীপ ভয়েতে তার বন্দুকটাকেও তুলতে পারল না, কারণ সেটা কোনো সাধারণ নেকড়ে ছিল না। সেই নেকড়েটি অন্যান্য নেকড়েদের তুলনায় অনেকটাই বড় ছিল। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটি ছিল তা হলো ওর দুটি মাথা ছিল। দেখতে ভয়ঙ্কর লাগছিল। ভয়ের চোটে দীপের হাত থেকে তার বন্দুকটি পড়ে গেল। আরে এর তো দুটো মাথা। এরকম নেকড়ে আগে আমি কখনো দেখিনি। দেখতেও পাবি না, কারণ আমি এই জঙ্গলেই থাকি। নেকড়ের মুখ থেকে কথা শুনতে পেয়ে দীপ আরো ভয় পেয়ে গেল। তুমি কথাও বলতে পারো? আর আমরা শুধু মানুষ খাই। নেকড়ের এই কথা শুনে দীপ ওখান থেকে দৌড়তে লাগলো। নেকড়েও তার পেছনে ধাওয়া করলো। এদিকে অমরনাথ তার বন্দুক হাতে নিয়ে সাবধানে হাঁটছিল। আর হঠাৎই সে দীপের ভয়ার্ত চিৎকার শুনতে পেল। অমরনাথ পেছন ফিরে তাকালো। দীপ, কি হয়েছে তোর? কোথায় আছিস? যেদিক থেকে দীপের গলা পেয়েছিল সে সেই দিকে দৌড়তে লাগলো। হঠাৎ অনেক নেকড়ের কান্নার শব্দ সে শুনতে পেল। সামান্য ভয় পেলেও তাও সে দৌড়তে লাগলো। রাস্তার মধ্যে সে দীপের পড়ে থাকা বন্দুকটিকে দেখতে পেল। জানি না দীপ কোথায় চলে গেল। দীপ! দীপ! অমরনাথ আবার দৌড়তে লাগলো। সে দৌড়তে দৌড়তে হঠাৎই পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। পেছন দিকে তাকিয়ে সে যা দেখল, ভয়ের চোটে তার শ্বাস বন্ধ হয়ে এলো। মাটিতে অনেকটা রক্ত পড়েছিল, আর পাশেই রক্তাক্ত হয়ে দীপের পোশাক। তখনই হঠাৎই পেছনের ঝোপ থেকে সে কিছু আওয়াজ পেল। পেছন ফিরে সে তাকিয়ে দেখল চারটে লাল চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে তার বন্দুক তুলে ওই চোখগুলোর দিকে তাক করে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তাহলে তোরাই হলি সেই নেকড়ে। বাইরে আয়। সেই চারটে লাল চোখ যে মুহূর্তে ঝোপ থেকে বেরিয়ে এলো, তা দেখে অমরনাথ ভয়ে কাঁপতে লাগলো। ওই দুটো মাথাওয়ালা বড় নেকড়েটাকে দেখে অমরনাথের মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। ওই নেকড়েটির দুটো মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল। সে অমরনাথের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। অমরনাথ সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালালো, আর সেই গুলি একটা সাধারণ পাথরের মতো ওই নেকড়ের পেটে গিয়ে লাগলো আর ছিটকে মাটিতে পড়ে গেল। সে তখন দ্বিতীয়বার গুলি করল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তোমার এই খেলনা দিয়ে আমার কিছুই হবে না। নেকড়ের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে অমরনাথ ভীষণভাবে ভয় পেয়ে গেল, আর তার হাত থেকে
বন্দুকটা নিচে পড়ে গেল। নেকড়ের কাছে সে তখন তার নিজের প্রাণ ভিক্ষা করতে লাগলো। আমাকে যেতে দাও। এরপর থেকে আর কোনোদিনও আমি এই জঙ্গলে আসবো না। এই জঙ্গলে কেউ শিকার করতে কখনোই আসতে পারে না। আর তুই এত দূর চলে এলি, আমায় বল, আমায় মারার জন্য তোকে এখানে কে পাঠিয়েছে? ওই ফরেস্ট অফিসার পাঠিয়েছে। ওই অফিসারকে তো কালকেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ও বেঁচে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম আমার ভয়ে ও আর এই জঙ্গলে কখনোই আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। কোনো ব্যাপার নয়, তোর পরে ওকেও আমি মেরে ফেলবো। তার মানে ওই অফিসার আগে থেকেই তোমার ব্যাপারে জানতো, তারপরে ও আমাদের এখানে মরার জন্য পাঠিয়েছে। কাল আমি ওর হাতের মধ্যে একটা আঘাত করেছিলাম, কিন্তু ও পালিয়ে গিয়েছিল। আজ ওর বাড়িতে গিয়ে ওকে শেষ করে দেব। নেকড়েটি সামনের দিকে ক্রমশ এগিয়ে এলো, আর সে অমরনাথের বুকের উপর তার থাবা দিয়ে দুবার আঘাত করল। অমরনাথের কান আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। নেকড়েটি তখন অমরনাথের পেটটাকে তার দাঁত দিয়ে চিরে দিল, আর অমরনাথ সেই মুহূর্তে মারা গেল। নেকড়েটার দুই মুখ দিয়ে রক্ত ঝরে পড়তে লাগলো। হঠাৎ চারপাশের ঝোপগুলো নড়ে উঠল, অনেকগুলো লাল চোখ দেখা গেল। তোমরা সবাই একে খাও, ততক্ষণ আমি ওই অফিসারের ব্যবস্থা করছি। আজকের পরে কেউই আমাদের জঙ্গলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এইটুকু বলেই নেকড়েটি ওখান থেকে দৌড়ে চলে গেল, আর অনেকগুলো তারই মতন দেখতে নেকড়ে পাশের ঝোপগুলো থেকে বেরিয়ে এসে অমরনাথের দেহটাকে খেতে লাগলো। এদিকে ফরেস্ট অফিসার তার নিজের ঘরে আরাম করে শুয়েছিল। হঠাৎই সেই ঘরের দরজা খুলবার আওয়াজ পেল, আর তার ঘুম ভেঙে গেল। দরজাটা খুলে যেতেই সে দেওয়ালেতে ওই নেকড়ের ছায়া দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি রাগে ওই অফিসারের দিকে ক্রমশ এগিয়ে গেল। অফিসার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকটি তুলে নিয়ে নেকড়েটির দিকে গুলি চালালো। ভুলে গেছো নাকি তুমি অফিসার? এই খেলনা আমার কিচ্ছু করতে পারবে না। নেকড়ে এক লাফে অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর এক থাবার আঘাতেই তাকে মেরে দিল। অফিসারকে মারবার পর নেকড়ে আনন্দে চিৎকার করে উঠল। ওই ঘটনার পর ওই জঙ্গলের দিকে যে কোনো মানুষ যেতে ভয় পেত, কিন্তু ক্ষুধার্ত হলে ওই নেকড়েগুলি মানুষের বসতিতে এসে মানুষদের হত্যা করে খেত। অনেক বছর আগের কথা, একটি গ্রামে একটা নদী ছিল। সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল, সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত। রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো। যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল। নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল, আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল। আচ্ছা শোনো, ওই নদীতে কি ভেসে এসেছে? জলে আটকে আছে হয়তো। তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল। যত তারা কাছে এগোতে লাগলো, তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো। আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? হয়তো ওটার থেকেই আসছে। মানুষও না যা পায় তাই ফেলে নদীতে। দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল। সে জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। মঞ্জিনাথ জিনিসটাকে টেনে পাড়ে তুলল। সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল, কারণ জিনিসটার কিছু নয়, জিনিসটা ছিল একটা পচা গলা লাশ, যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে। এবারে আমরা কি করব? এটা তো একটা মৃতদেহ। হে ভগবান!
আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন। তারা দুজনেই ইন্সপেক্টরকে সেই লাশটি দেখালো। এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো? না না সাহেব, আমি কাউকে বলিনি। কাউকে বলবেও না। আর একটা কথা ভালো করে কান খুলে শোনো, এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে। তোমায় একটা কাজ করতে হবে, সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধেবেলা আমার হাতে তুলে দেবে। ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল। কিন্তু সাহেব, রোজ লাশ কেন আসবে? অত কথা তোমায় ভাবতে হবে না, শুধু যতটুকু বলা হচ্ছে ততটুকুই কাজ করো, কারণ এই কাজটা করার জন্য তুমি টাকাও পাবে। বলো, করবে? অর্থপ্রাপ্তির কথা শুনে মঞ্জিনাথ আর সুলু দুজনেই ভাবতে শুরু করলো। তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হলো। তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগলো। আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলতো আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত। ইন্সপেক্টরও দিন প্রতি তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত। নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো। একবার মঞ্জিনাথ আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল। তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল। মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল। তুমি এখন বিশ্রাম নাও, বাকি লাশগুলো আমি একাই বার করে আনি। সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল। মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো, দেখল সুলু ঘুমোচ্ছে। সে সুলুকে ঘুম থেকে ওঠালো। চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই, তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে। না, তুমি এখানেই থাকো, আমি একাই যেতে পারবো। যদি যদি আরো মৃতদেহ আসে তাহলে কাউকে তো এখানে থাকতে হবে। আমি চলে যাব। আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই, তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে। পথও তো অনেকটা। কিচ্ছু হবে না, আমি চলে যাব। পরের দিন সুলু ডাক্তার দেখানোর জন্য বেরোলো আর মঞ্জিনাথ নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হলো। সাহেব, আজকে বড় তাড়াতাড়ি এসেছেন। হ্যাঁ, এমনিই চলে এলাম। এই কটা লাশ তুলেছো তুমি? সকাল থেকে 3টেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে। দেখলো একটা লাশ ভেসে আসছে। আরে ওই দেখো, আরেকটা লাশ, যাও গিয়ে তুলে আনো ওটা। মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে তীরে তুলল। টেনে নিয়ে সে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল। সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল। তখন তার মুখ দেখা গেল। মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে ভয় পেয়ে চমকে উঠল, কারণ লাশটা ছিল তার স্ত্রী সুলুর। তা দেখেই সে কাঁদতে লাগলো। আরে তুমি, কি করে হলো? ওর কি হয়েছে সাহেব, কি হয়েছে? তোমার বউ কোথায় গেছিল? সাহেব, ওর শরীর খুব খারাপ হয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল। জানি না ওর এমন অবস্থা কি করে হলো। ইন্সপেক্টর মঞ্জিনাথকে ধমকে উঠলেন। তুমি ওকে একা কেন ছেড়েছিলে? অন্য গ্রামে যাওয়ার জন্য? হ্যাঁ, আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে, কিন্তু ওর হয়েছেটা কি আপনি নিশ্চয় জানেন, বলুন আমাকে। ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী শোনালেন। এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে। কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল তার উপর অনেক ভিড় ছিল, অনেকে যাতায়াত করছিল। আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল। সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছিল।
কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল। ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি। বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল। হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল, আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল। লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল। ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল। মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয়? হ্যাঁ, ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয়। আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে সেটা ওই লোকটারই ছিল। এটা কি করে সম্ভব? সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। হ্যাঁ তো, কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল, কিন্তু ওর শরীর তো একেবারেই ঠিক ছিল, শুধু পচে গিয়েছিল। এটা নদীর আরেকটা ভয়ঙ্কর সত্য। মানে? এক্ষুনি দেখাচ্ছি। ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করলো আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল। আরে আপনি কি করলেন? যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো, সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগলো, আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগলো। সুলুর এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না। আরে সব কি হচ্ছে সাহেব? এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না, বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয়, আর তারপরে শরীর পচে যায়। আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই, আর তারপর সেগুলোকে পুড়িয়ে দিই। ইন্সপেক্টর সুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করলো। মঞ্জিনাথ ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো। সাবধান করছি, সাবধান করছি, আমার দিকে এক পাও বাড়াবে না, নইলে নইলে আমি কিন্তু ছুরি দিয়ে মারবো তোমায়। চলে যাও এখান থেকে, ছুরি দিয়ে মেরে ফেলবো তোমাকে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি করছো? আরে আমি তোমার স্বামী। রতন, তুমি? এই কেমন মজা রতন, যদি তোমায় আমি ছুরি দিয়ে মেরে ফেলতাম তখন? তাতে কি, যদি তোমার মতো সুন্দরী বউ থাকে তাহলে আমি কেন? যে কোনো স্বামী হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে। রতন, সাবধান করছি তোমাকে, দ্বিতীয়বার যদি আমার সামনে মরার কথা বলেছো না। আচ্ছা বাবা, আর বলবো না। তোমার দিব্যি। এবার শোনো তো, হানিমুনের জন্য আমি ছুটি পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সত্যি? সত্যি। রতন, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। কি হয়েছে? দাঁড়াও দেখছি। This is to inform you, my dear পতিদেব, যে আমরা জল আনতে ভুলে গেছি। নট টু ওয়ারি, এই জঙ্গলের মধ্যেই একটু দূরে একটা ছোট্ট নদী আছে, আমি ওখান থেকে জল নিয়ে আসছি, তারপর সামনে গিয়ে কুলিনের ব্যবস্থা করব। তুমি এখানেই দাঁড়িও। এই মেয়েটা তো আমার থেকেও বেশি সুন্দরী। ওর হাতের বালা এটা প্রমাণ করছে যে ওর নতুন নতুন বিয়ে হয়েছে। এই মেয়েটাই যদি এত সুন্দরী হয় তাহলে ওর বর কত হ্যান্ডসাম হবে।
আমি যদি ওর শরীরটাকে দখল করে নিয়ে ওর বরকে সারা জীবনের জন্য যদি সম্পূর্ণভাবে নিজের করে নিই, আরে রে, এ কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় তুমি? কোথায় গেলে? আহ! কি মিস্টার রতন, মজা শুধু তুমি একাই করতে পারো? কি বলো তো তুমি? এটা কোনো মজা করার সময়? আমার তো এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত। স্যার, আপনার রুম 202 এর চাবি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমিও স্নান করে নাও, সারা দিনের ক্লান্তি চলে যাবে। কিন্তু তুমি ফিরে আসার আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আগে থেকেই সরি বলছি। খুব জোরে খিদে পেয়েছে, আর খিদে মেটানোর জন্য আমাকে শিকার করতে হবে। কে কে এখানে? বাঁচাও, বাঁচাও আমাকে! এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাকে! বাঁচাও! চিৎকার কর, আরো চিৎকার কর। এক তো দরজা বন্ধ, আর তারপরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তোকে কেউ আসবে না বাঁচাতে, আর আমি এসেছি তোর শিকার করতে। বাহ, খুব মজা পেয়েছি। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আরে কি হয়েছে পতিদেব, উঠে গেলে কেন? আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন রাত 2টো বাজে। বাবা, আমি একটু চোখের আড়াল হতেই এত চিন্তা করছো? এত ভালোবাসো তুমি আমায়? শোনো, এটা মজা করার সময় নয়। কোথায় গেছিলে তুমি? আচ্ছা, তোমার মুখে লাল লাল কি লেগে আছে? আসলে ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বাইরে চলে গেছিলাম। আর বাইরে একটা মশা আমার মুখের কাছে বসে আমার রক্ত চুষছিল। আমি ওকে মেরে দিয়েছি, তাই রক্ত লেগে আছে হয়তো। এখন প্রশ্ন করতে থাকবে নাকি ঘুমোবেও? চলো। সূর্য মাথার উপর উঠে গেছে, কিন্তু ভোলা কোথায় কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ভোলা? স্যার, কিচেনে রাত্রেবেলা না অনেক ইঁদুর ঘোরাঘুরি করে, তাই ও ইঁদুরগুলোকে মারার জন্য রাত্রে কিচেনেই ঘুমিয়ে পড়েছিল। কিচেনে ঘুমিয়েছিল তো কি হয়েছে? কিচেনকে ওকে খেয়ে নিয়েছে, নাকি সব ইঁদুর মিলে ওকে ঘর থেকে নিয়ে চলে গেছে? বলো। আসতে দাও ওকে, চাকরি থেকে বের করে দেবো আজকে আমি ওকে।
ভাই ভোলা, তুই কোথায় যে গেলি? আরে বা, পেয়ে গেছি শিকার। আরে যদি যাবারই ছিল তাহলে তোর এই প্রিয় বন্ধুকে তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। তোমার ইচ্ছে পূরণ করতে চলে এসেছি পবন। ভীষণ মজা পেয়েছি। এই হোটেলের চাকর বাকররা ভালোই খাবার দাবার খায়। প্রথমে ভোলাকে পাওয়া গেল না, এখন আবার পবন। এমনিতে এরা যাচ্ছেটা কোথায়? খবর তো নিতেই হবে। আজ আমাদের বিয়ের পুরো 1 মাস পূর্ণ হয়েছে, বুঝলে? আরে কি গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু না রতন, আসলে আজকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে না, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আমাদের ঘুমানো উচিত। মহারানী যা বলবেন। আজ যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা কিন্তু খুঁজে বের করবই, যে আমার হোটেলের লোকেরা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি যা খোঁজ করতে চান সেটা আপনি করুন গিয়ে, কিন্তু এখন আমাকে আপনি যেতে দিন। ভীষণ ঘুম পাচ্ছে স্যার আমার। চুপচাপ বসে থাকো আমার কাছে, না হলে কালকে আমাদের দুজনের মধ্যে যে কেউ গায়েব হয়ে যাবে। স্যার, এসব কি? আমাদের হোটেলের ডাইনি? তার মানে হচ্ছে পবন আর ভোলাকে এই ডাইনি উধাও করেছে। ও আবার ওদের দুজনকে মেরে ফেললো না তো? ও মা গো মা! আরে বা, আজকে একজন নয়, দুটো মানুষ আমার শিকার হবে। আজকে তো না চাইতেই এই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি। পালাও পালাও, হোটেলে ডাইনি আছে, পালাও! আরে বাবা, পালাচ্ছ কোথায়? আগে আমার খিদে তো মেটাতে দাও, আমার অর্ডারটা তো লিখে নাও। এই আওয়াজ কিসের? আরে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও! আরে কেউ তো বাঁচাও আমাদের, বাঁচাও এর হাত থেকে। এই ডাইনি, তুই ওদের ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়! আমি বললাম ছাড় আমাকে। ও, তুই আমাকে মারবি? তার আগে সবার প্রথমে তোকে খেয়ে ফেলবো। জয় বজরংবলী। আজকে তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর সবাইকে মেরে ফেলবো। ও গড, ও আমার স্ত্রীর ওপর ভর করেছিল। আচ্ছা, তুমি 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 ঠিক আছো তো? ডাইনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক 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 ধন্যবাদ পতিদেব। ধন্যবাদ।